Hello viewers, Assalamu alaikum. This is Sadia Jahanjeen and welcome to my channel Learn with Jane. আজকে আমরা আলোচনা করব জেফ্রি চসারের ক্যান্টারবারি টেলসের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্টোরি দ্য ওয়াইফ অফ ব্যাথস টেল নিয়ে। এটি একটি সাহসী, আধুনিক এবং মজার একটি গল্প। অনেকে একে প্রোটো ফেমিনিস্ট টেক্সটও বলে থাকেন, কারণ এই স্টোরিটায় নারীর শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে এবং মধ্যযুগের চিন্তাধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে দ্য ক্যান্টারবারি টেলসের জেনারেল প্রোলগ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটার কনসেপ্ট আরও ভালো অর্থাৎ ক্লিয়ার করে বোঝার জন্য আপনারা চাইলে সেই ক্যান্টারবারি টেলসের জেনারেল প্রোলগ আমার চ্যানেলে দেয়া ভিডিওটা দেখে নিতে পারেন। বোঝার সুবিধার্থে ছোট্ট করে আমি ক্যান্টারবারি টেলসের একটু সামারি বলছি। চসার দ্য ক্যান্টারবারি টেলস লিখেছেন 1387 সাল থেকে 1400 সালের মধ্যে এবং এটি মোট 24টি গল্পের একটি সংগ্রহ, যা কিছু তীর্থযাত্রী লন্ডন থেকে ক্যান্টারবারি যাওয়ার পথে বলেছিল। প্রতিটি তীর্থযাত্রী একটি করে গল্প বলেন, আর ওয়াইফ অফ ব্যাথ ছিলেন তাদের মধ্যে সবচেয়ে রঙিন এবং জীবন্ত চরিত্র। ভিডিও শুরুতেই বলেছিলাম এটি একটি প্রোটো ফেমিনিস্ট রচনা হিসেবে পরিচিত, কারণ এটি মধ্যযুগীয় ইংল্যান্ডের যে লিঙ্গ বৈষম্য ছিল সেটা নিয়ে সমালোচনা করেছেন এবং সে সময় নারীদের স্বাধীনতা প্রায় ছিল না বললেই চলে, আর তাদের সীমিত ক্ষমতা নির্ভর করত তাদের সামাজিক মর্যাদা বা বিবাহের অবস্থার উপর। এই গল্পের মূল বিষয় হচ্ছে ওয়াইফ অফ ব্যাথের নিজের বিবাহিত জীবন, যেখানে তিনি নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আর এই গল্পটি তার অভিজ্ঞতা এবং বিবাহ সম্পর্কে তার নিজস্ব চিন্তাভাবনাকে তুলে ধরে, যার কারণেই এই গল্পটির নামকরণ তার নামেই করা হয়েছে। তিনি ছিলেন ইংল্যান্ডের ব্যাথ শহরের একজন বাসিন্দা। এবার আমরা জানব দ্য ওয়াইফ অফ ব্যাথের ব্যক্তিগত জীবন এবং অভিজ্ঞতা নিয়ে। দ্য ওয়াইফ অফ ব্যাথ, তাকে একজন দক্ষ কাপড় বোনার কারিগর হিসেবে দেখানো হয়েছে, যার বুনন গ্রেন্ট এবং ইমপ্রেসের কারিগরদের চেয়েও ভালো। তিনি বহুবার তীর্থযাত্রায় গিয়েছেন, যেমন জেরুজালেম, রোম, বোলন, সান্তিয়াগো ইত্যাদি জায়গায়, এবং চসার তার ক্যান্টারবারি টেলসের জেনারেল প্রোলগে ওয়াইফ অফ ব্যাথসের চেহারা এবং তার পোশাকের জীবন্ত বর্ণনা দিয়েছেন। এখানে জেফ্রি চসার বলেছেন ওয়াইফ অফ ব্যাথসের দাঁতে ফাঁক রয়েছে, সে লাল রঙের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন এবং তার মাথায় রয়েছে একটি প্রশস্ত হ্যাট বা টুপি। আর এই ব্যক্তিগত তথ্যগুলো এই চরিত্রটিকে বাস্তবসম্মত এবং প্রাণবন্ত করে তুলতে সাহায্য করেছে। দ্য ওয়াইফ অফ ব্যাথস টেল, এই প্রস্তাবনার শুরুতেই আমরা দ্য ওয়াইফ অফ ব্যাথসকে বলতে শুনেছি, এক্সপিরিয়েন্স থ্রু নান অথরিটি ইজ রাইট এনাফ ফর মি টু স্পিক অফ ও ইন ম্যারেজ। অর্থাৎ অভিজ্ঞতা যদিও কোনো কর্তৃত্ব নয়, তবুও আমার কাছে বিবাহের দুঃখ কষ্টের কথা বলার জন্যই যথেষ্ট। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে ওয়াইফ অফ ব্যাথ তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতাকে ধর্মীয় বা কোনো যাজকীয় কর্তৃত্বের চেয়েও বেশি গুরুত্ব দেন, আর এটি এই প্রোলগে তার প্রোটো ফেমিনিস্ট অবস্থানকে প্রকাশ করে এবং মধ্যযুগীয় নিয়মকে চ্যালেঞ্জ করে। দ্য ওয়াইফ অফ ব্যাথ তিনি সেন্ট জেরোমের মতন ধর্মতত্ত্ববিদদেরও বিরোধিতা করেন, যারা নারী এবং পুনর্বিবাহকে নিন্দা করতেন। তিনি আরও যুক্তি দেন যে বাইবেলে বহুবিবাহ নিষিদ্ধ করা হয়নি, কেননা আব্রাহাম এবং সলোমনেরও অনেক স্ত্রী ছিল, বরং তিনি বলেন ঈশ্বর বলেছেন যে বংশ বৃদ্ধি করো এবং পৃথিবীকে পূর্ণ করো, অর্থাৎ গো ফর্থ অ্যান্ড মাল্টিপ্লাই। আর ওয়াইফ অফ ব্যাথের এই মন্তব্য মধ্যযুগীয় খ্রিস্টান সমাজে বেশ বিতর্কিত ছিল। প্রস্তাবনার এই পর্যায়ে আমরা দেখতে পাই যে পার্ডনার ওয়াইফ অফ ব্যাথসকে বাধা দেয়, কারণ পার্ডনার চিন্তিত যে তার ভবিষ্যৎ স্ত্রীও হয়তো এই ওয়াইফ অফ ব্যাথসের মতনই তাকে নিয়ন্ত্রণ করবে। ঠিক তখনই ওয়াইফ অফ ব্যাথস তাকে থামতে বলেন এবং বলেন তার গল্প মন দিয়ে শোনার জন্য, এরপর সিদ্ধান্ত নেওয়ার জন্য। ঠিক এরপরেই ওয়াইফ অফ ব্যাথস তার একে একে 5 জন স্বামীর বর্ণনা দিতে থাকেন। এরপর তিনি বলেন যে তার প্রথম 3 জন স্বামী, যারা অত্যন্ত ভালো মানুষ ছিল। অ্যাকর্ডিং টু ওয়াইফ অফ ব্যাথস, আ গুড হাজব্যান্ড মিনস রিচ, ওল্ড অ্যান্ড সাবমিসিভ। অর্থাৎ তার মতে যে একজন ভালো মানুষ ঠিক তখনই হবে যখন সে একজন বৃদ্ধ হবে, ধনী হবে, এবং তার অবশ্যই তার প্রথমত যেটা তিনি চান সেটা হচ্ছে তার অবশ্যই অনুগত একজন স্বামী হবেন। তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আর তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করতেন নানা কৌশলে, যেমন দাম্পত্য সম্পর্ক থেকে বঞ্চিত রাখা, মিথ্যা অভিযোগ আনা, বারবার ঝগড়া করা। এভাবে তিনি শেষ পর্যন্ত তাদের সম্পদের উপর কর্তৃত্ব পান
এমনকি তিনি স্বীকারও করেন যে তিনি নিজে অবিশ্বস্ত অর্থাৎ লয়াল ছিলেন না, অথচ তিনি তার স্বামীদের অবিশ্বস্ততা বা লয়ালিটি সম্পর্কে অভিযোগ তুলতে ভুলেন না। এরপর পর্যায়ক্রমে ওয়াইফ অফ ব্যাথস তার চতুর্থ স্বামী সম্পর্কে বলছিলেন এবং তিনি বলেন যে তার চতুর্থ স্বামী ছিল অবিশ্বস্ত এবং তার একজন রক্ষিতা বা মিস্ট্রেস ছিল। এরপর এক পর্যায়ে ওয়াইফ অফ ব্যাথস বলেন যে তিনি তার চতুর্থ স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে তার পঞ্চম স্বামীর প্রেমে পড়ে যান, যিনি ছিলেন তার চেয়ে বয়সে ছোট। যখন ওয়াইফ অফ ব্যাথসের বয়স ছিল 40, তার পঞ্চম স্বামী জ্যানকিনের বয়স ছিল 20। যদিও ওয়াইফ অফ ব্যাথস তাকে খুব পছন্দ করতেন, কিন্তু তাদের বিবাহ জীবন ছিল ঝগড়া এবং মারামারিতে পরিপূর্ণ। জ্যানকিন সবসময় নারী বিদ্বেষী বই দ্য বুক অফ উইকেড ওয়াইফস পড়ত। একদিন এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, অর্থাৎ মারামারি শুরু হয়, এবং শেষ পর্যায়ে ওয়াইফ অফ ব্যাথস জ্যানকিনকে বাধ্য করেন বইটি পুড়িয়ে ফেলতে। আর এই ঝগড়াঝাটির এক পর্যায়ে যখন ওয়াইফ অফ ব্যাথসের হাজব্যান্ড জ্যানকিন ওয়াইফ অফ ব্যাথসের আধিপত্য মেনে নেন, ঠিক তখনই তাদের বিবাহ জীবন সুখী হয়ে ওঠে। প্রোলগের এই পর্যায়ে আমরা দেখতে পাই ফ্রায়ার এবং সামোনারের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ফ্রায়ার ওয়াইফ অফ ব্যাথসকে ঠাট্টা করে বলেন যে ওয়াইফ অফ ব্যাথস অনেক বেশি কথা বলেন। ঠিক সময় সামোনার আসেন এবং তিনি বলেন যে ফ্রায়ার, তুমি যে ওয়াইফ অফ ব্যাথসকে বলছো যে সে অনেক বেশি কথা বলে, তুমি কি? তুমিও কোনো অংশে কম না, তুমিও প্রচণ্ড অর্থাৎ অনেক বেশি কথা বলো। ঠিক তখনই ফ্রায়ার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন যে পরবর্তীতে তিনি সামোনারকে নিয়ে একটি হাস্যকর গল্প বলবেন। কনভারসেশনের ঠিক এই পর্যায়ে দ্য ওয়াইফ অফ ব্যাথস তার গল্প শুরু করেন এবং গল্পটি ছিল আর্থারীয় সময়কালে। রাজা আর্থারের আমলে এক নাইট একজন তরুণীকে রেপ করে এবং যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড, এবং ঠিক তখনই সে দেশের কুইন হস্তক্ষেপ করেন এর মাঝে এবং তিনি জীবন বাঁচানোর একটি শর্ত দেন। বলেন যে 1 বছরের মধ্যে সেই নাইটকে একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে, আর সেই প্রশ্নটা হচ্ছে নারীরা আসলে কি চায়। ঠিক এরপরেই নাইটের অনুসন্ধান শুরু হয়ে যায়। সে অনেক জায়গায় যায়, কিন্তু কোনো উত্তরই সে মনের মতন পায় না। কেউ উত্তরে বলে নারীরা আসলে সম্পদ চায়, কেউ বলে মর্যাদা চায়, কেউ বলে ভালো প্রেমিক চায়, অথবা কেউ বলছে যে নারীরা স্বাধীনতা চায়। 1 বছর শেষে ফেরার পথে নাইট বনে 24 জন নৃত্যরত কুমারীকে দেখতে পায়। কিছুটা সামনের দিকে এগিয়ে আসতেই হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায় এবং সেখানে অবশিষ্ট থেকে যায় একজন কুৎসিত বৃদ্ধা। নাইট বৃদ্ধার দিকে এগিয়ে গেল এবং কোয়েশ্চেনটি করল। প্রত্যুত্তরে বৃদ্ধা বলে উঠল, আমি তোমাকে এই প্রশ্নের উত্তরটি দিতে পারি, তবে শর্ত হচ্ছে যদি এই প্রশ্নটি সঠিক হয় তাহলে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। অবশেষে নাইট তার শর্তে রাজি হলো। এরপর নাইট হাজির হয় কুইনের দরবারে এবং সে বলে, কুইনের করা কোয়েশ্চেন নারীরা আসলে কি চায়, এর উত্তর হবে নারীরা তাদের স্বামী এবং প্রেমিকের উপর সার্বভৌমত্ব বা কর্তৃত্ব চায়। নাইটের উত্তর শুনে কুইন বেশ খুশি হয় এবং নাইটের মৃত্যুদণ্ডের রায় খারিজ হয়ে যায়, অর্থাৎ নাইটের প্রাণ রক্ষা পায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে বৃদ্ধা কুৎসিত নারীটি তার শর্ত অনুযায়ী পুরস্কার হিসেবে নাইটকে বিয়ের দাবি করে। অনিচ্ছা সত্ত্বেও নাইট তাকে বিয়ে করতে বাধ্য হয়। বিয়ের রাতে বৃদ্ধা কুৎসিত নারীটি দেখতে পায় তার হাজব্যান্ড অর্থাৎ নাইটের মন খারাপ, সে কোনোভাবেই বৃদ্ধা কুৎসিত নারীটিকে মেনে নিতে পারছে না। ঠিক তখনই বৃদ্ধা কুৎসিত নারীটি নাইটকে 2টি বিকল্প রাস্তা দেয়। প্রথমটি হচ্ছে, আপনি কি ধরনের স্ত্রী চান, বৃদ্ধা কুৎসিত কিন্তু বিশ্বস্ত স্ত্রী, নাকি তরুণী সুন্দরী কিন্তু অবিশ্বস্ত বা হিপোক্রেট একজন স্ত্রী? স্ত্রীর কোয়েশ্চেনটা শুনে নাইট বেশ চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ চিন্তা করার পর নাইট জবাব দিল, আপনিই ঠিক করুন যা আপনার সম্মানের জন্য ভালো। আর যেহেতু নাইট বৃদ্ধাকে কর্তৃত্ব দিল তার উপর, আর সাথে সাথেই কুৎসিত বৃদ্ধা পরিণত হলো এক অপূর্ব সুন্দরী এবং বিশ্বস্ত স্ত্রীতে। আর এই কুৎসিত বৃদ্ধাকেই লোথলি লেডি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আর তার মোটিভ অর্থাৎ উদ্দেশ্যটি কেল্টিক লোককাহিনীতেও পাওয়া যায়। আর এরপর থেকেই নাইট এবং সেই রূপান্তরিত তরুণী সুখে বসবাস করতে থাকে। দ্য ওয়াইফ অফ ব্যাথ এই প্রস্তাবনাটি বা গল্পটি শেষ করেন একটি প্রার্থনা দিয়ে। তিনি খ্রিস্টের কাছে প্রার্থনা করেন, টু গ্র্যান্ট উইমেন সাবমিসিভ হাজব্যান্ড হু স্যাটিসফাই দেয়ার ওয়াইফস, অর্থাৎ নারীরা যেন অনুগত স্বামী পায় যারা তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবে।
and to shorten the lives of men who refuse to be ruled by their wife. অর্থাৎ যে পুরুষেরা তার স্ত্রীদের শাসন মানতে অস্বীকার করবে তাদের জীবন যেন সংক্ষিপ্ত হয়। আর দ্য ওয়াইফ অফ ব্যাটসের এই ব্যঙ্গাত্মক প্রার্থনা তার নারীবাদী অবস্থানকে আরও জোরালো করে। সবচেয়ে বড় কথা, এই রাইটিংসটা তখনকার সময়ে অর্থাৎ মধ্যযুগীয় ইংল্যান্ডে নারীদের এক শক্তিশালী কণ্ঠস্বর দেয়, যা চসারের সময় একেবারে ছিল বিরল। এরপর আমরা দেখব এই স্টোরিটার মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু থিমস। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পাওয়ার অফ উইমেন অর্থাৎ নারী ক্ষমতায়ন। এই গল্পটির মূল থিমই হচ্ছে একজন নারী তার স্বামীর উপর বা তার রিলেশনশিপে অর্থাৎ তার প্রেমিকের উপর কর্তৃত্ব চায়। সেকেন্ড থিম হচ্ছে ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ, যেখানে বিবাহিত জীবনের সুখ দুঃখ ক্ষমতার লড়াই, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার ব্যাপারটা দেখানো হয়েছে। থার্ড থিম হচ্ছে এক্সপিরিয়েন্স ভার্সেস অথরিটি, অর্থাৎ ওয়াইফ অফ ব্যাটস তার জীবনের অভিজ্ঞতা অর্থাৎ 5টি বিয়ের যে অভিজ্ঞতা সেটা দিয়ে চার্চ এবং বাইবেলের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে। দেন আমাদের লাস্ট থিম হচ্ছে ট্রান্সফরমেশন থ্রু রেসপেক্ট, যেখানে আমরা দেখতে পাই নাইট তার স্ত্রীকে সিদ্ধান্তের ক্ষমতা দান করে, ঠিক তখনই বৃদ্ধা কুৎসিত স্ত্রী সুন্দরী ও তরুণীতে রূপ নেয়। এটি সম্মান এবং পারস্পরিক বোঝাপড়ার প্রতীক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, ডোন্ট ফরগেট টু মেনশন ইট in the comment section. Okay then, see you in the next video. Till then, keep learning and stay happy. Allah Hafiz.